নমস্কার, বসুন্ধরা জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি প্রাইমারি ও আপার প্রাইমারি টেটের শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অথবা সিডিপির 13 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। তো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছিল, আমি ভুল করে ক্লাস 12 লিখে ফেলেছিলাম। তো তোমরা মনে রাখবে এটা কিন্তু ক্লাস 13, ঠিক আছে? তো তোমরা এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকে আমরা ক্লাস 13 নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচিত বিষয় হলো অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন এবং সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো দেখো, তোমরা যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ বা যারা আপার প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ বা যারা সি টেট পেপার 1 পেপার 2 এর প্রস্তুতি নিচ্ছ বা যারা ইন সার্ভিস টিচার্স আছেন, তারা হয়তো জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আপনাদেরকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে। তো আপনারাও কিন্তু এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। এই ক্লাসটা কিন্তু যে কোনো টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এই অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন বা সিসিই থেকে যে কোনো টেট পরীক্ষাতে কিন্তু 4-5টা প্রশ্ন অবশ্যই থাকে। আর আমি এটুকুটা আপনাদের সবাইকে গ্যারেন্টি দিতে পারি যে তোমরা যদি আমার এই ক্লাসটা পুরোটা দেখে নাও, তাহলে এই অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন এবং সিসিই থেকে টেট পরীক্ষাতে যে কটাই প্রশ্ন আসুক না কেন, প্রত্যেকটা প্রশ্নের 100% সঠিক উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। এই 40 মিনিটের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এই অধ্যায়টা পুরোটা ক্লিয়ার জানতে পারবে এবং যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলোও তোমরা জানতে পারবে। আশা করি আমার এই ভিডিওটা শুধুমাত্র দেখলেই তোমরা এই অধ্যায়টা পুরোপুরিভাবে শিখে যাবে। আমি পেইড ক্লাসে যেভাবে পড়াই সেইভাবেই কিন্তু আমি এখানে পড়াবো, তাই তোমরা সবাই এই ভিডিওটা দেখবে। আশা করি এই ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও তোমাদেরকে আর দেখতে হবে না। তবে ক্লাসটা শুরু করার আগে জাস্ট একটা ছোট কথা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে তোমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছ, অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন এবং সিসিই, এই শব্দগুলোর শুধুমাত্র ইংরেজি নামটাই তোমরা মনে রাখবে। তার কারণটা কি, দেখো, অ্যাসেসমেন্টের বাংলাও কিন্তু মূল্যায়ন, ইভ্যালুয়েশনের বাংলাও কিন্তু মূল্যায়ন। তাই আমি বলবো তোমরা ইংরেজি শব্দটাই মনে রাখো। একবারে প্রাইমারি আপার প্রাইমারি টেটের পাশাপাশি সি টেট, বিপিএসসি, জে টেটেরও প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র ইংরেজি শব্দটাই তোমরা মনে রাখবে, বাংলা শব্দটা মনে রাখার কোনো দরকার নেই। মনে রাখলে কিন্তু গুলিয়ে ফেলবে। তো ক্লাসের শুরুতেই অ্যাসেসমেন্ট কি এবং ইভ্যালুয়েশন কি এটা বোঝানোর জন্য আমি একটা ছোট্ট গল্প তোমাদেরকে শোনাবো। আশা করব তোমরা সবাই গল্পটা মনোযোগ সহকারে শুনবে। তো চলো গল্পটা শুরু করছি। তো এটা হচ্ছে, তুমি ধরো তোমার একটা রেস্টুরেন্ট আছে, তুমি হচ্ছে সেই রেস্টুরেন্টের শেফ, মানে তোমার রেস্টুরেন্টে তুমি নিজেই রান্না করো, তুমি নিজেই রাঁধুনি, ঠিক আছে? তো তুমি তোমার নিজের রেস্টুরেন্টের একজন নামকরা শেফ। তো এটা হচ্ছে তোমার কাস্টমার এসেছে এবং তোমাকে স্যুপ অর্ডার করেছে। তো এবার তুমি একজন নামকরা রেস্টুরেন্টের মালিক প্লাস রাঁধুনি, মানে শেফ। তো তুমি কি চাইবে? তোমার কাস্টমার যেন একদম বেটার কিছু পায়, মানে কাস্টমারকে তুমি যে খাবারটা দিবে সেই খাবারটা যেন সব থেকে বেশি টেস্টি এবং হেলদি হয়। তো সেই জন্য তুমি স্যুপটা নিজেই রান্না করছো এবং দেখবে রান্না করার ফাঁকে ফাঁকে তুমি নিজে টেস্ট করে দেখছো যে স্যুপটাতে লবণ ঠিক আছে কি না। ধরো তুমি প্রথমে একবার টেস্ট করে দেখলে লবণ কম আছে, তো তুমি একটু লবণ দিয়ে দিলে, ঠিক আছে? এবার আবার একটু পরে টেস্ট করে দেখছো ঝাল কম আছে, তুমি একটু ঝাল দিয়ে দিলে। তো এই যে এটা একটা কন্টিনিউ প্রসেস, তুমি রান্না করছো এবং রান্না করার ফাঁকে ফাঁকে তুমি যে খাবার টেস্ট করে দেখছো যে খাবারে কোথাও ভুল আছে কি না। তো এটাকে সহজভাবে বলা হয় অ্যাসেসমেন্ট, ঠিক আছে? এবার তোমার রান্না হয়ে গেছে এবং তুমি কাস্টমারকে দিলে, কাস্টমার খেয়ে একটা বাম্পার ফিডব্যাক দিল যে দারুণ রান্না হয়েছে। এই যে কাস্টমার যে ফাইনাল ফিডব্যাকটা দিল, এটাকেই বলা হয় ইভ্যালুয়েশন। আমি একটু সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। ধরো ক্লাসরুমের উদাহরণ তোমাদেরকে আমি দিচ্ছি। ধরো তুমি ক্লাসরুমের একজন শিক্ষক, ঠিক আছে? এটা হচ্ছে তুমি। তো তুমি বাচ্চাদেরকে ক্লাসে যখন পড়াচ্ছ এবং বাচ্চাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেই ভুল ত্রুটিগুলো তুমি শুধরে দিচ্ছ, ঠিক আছে? মানে ক্লাস চলাকালীন, মানে অনগোয়িং প্রসেসে তুমি বাচ্চাদেরকে ভুলগুলো শুধরে দিচ্ছ, সেটাকে অ্যাসেসমেন্ট বলে। এবং ফাইনালি যখন বছরের শেষে যখন সেমিস্টার বা পরীক্ষা আসে, তো সেই পরীক্ষাতে বাচ্চারা যে পারফরমেন্সটা করে, ধরো 100-র মধ্যে কোনো বাচ্চা পেয়েছে 70, তো এই যে ফাইনাল যে পারফরমেন্সটা, তো সেটাকেই বলা হয় ইভ্যালুয়েশন, ঠিক আছে? মানে সারা বছর ধরে বাচ্চাদের ক্লাসরুমে তুমি যে ভুল ত্রুটিগুলো শুধরে শুধরে বাচ্চাদেরকে সঠিকটা শেখাচ্ছ, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। আর ফাইনাল যে জাজমেন্ট যেটা আসে বা ফাইনাল যেটা মার্কশিট আসে, সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। তো দেখো, বোঝানোর জন্য আমি রেস্টুরেন্টের গল্পটা দিলাম। গল্পটা তোমাদের কেমন লেগেছে বা গল্পটার সাথে যদি তোমরা ক্লাসরুমে তুলনামূলক আলোচনা করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা যদি অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন বুঝতে পারো তাহলে একটু কমেন্টে ইয়েস লিখো, না বুঝতে পারলে অসুবিধা নেই, আমি আরও ডিটেলসে তোমাদেরকে এইগুলো
বোঝাবো। যদি বুঝতে পারো তো একটু ইয়েস লিখে দিও। আর এবার আমি কিন্তু মূল ক্লাসে প্রবেশ করছি। যারা নোটস করছো আমি তোমাদেরকে বলবো আগে ক্লাসটা দেখে নাও, পরে আবার দেখবে তখন নোটস করবে, কারণ কন্টিনিউ ক্লাসটা দেখলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো দেখো এবার আমি অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের মধ্যে একটু তুলনামূলক আলোচনা করছি। তোমরা এই তুলনামূলক আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনলেই তোমরা কিন্তু অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশনের পার্থক্যটা আরেকটু ভালো করে বুঝতে পারবে। প্রথমে দেখো লক্ষ্য বা ধরন, ঠিক আছে। কি বলা হচ্ছে, অ্যাসেসমেন্ট একটি চলমান প্রক্রিয়া বা প্রসেস ওরিয়েন্টেড, ঠিক আছে, যার লক্ষ্য শিক্ষার্থীদের ভুল শুধরে উন্নতি করা। আমি আবারও এক্সাম্পল দিচ্ছি। ধরো ক্লাসরুমে তুমি বাচ্চাদেরকে যেটা শিখাচ্ছ, ধরো ফর এক্সাম্পল আমি একটা গল্পই তোমাদেরকে শোনাই। ধরো তুমি হচ্ছে ইতিহাসের শিক্ষক, ঠিক আছে, এটা তোমার ক্লাসরুম, এখানে প্রচুর বাচ্চা বসে আছে। তো এর মধ্যে একজন হলো রাহুল, ঠিক আছে। তো তুমি ক্লাসে প্রশ্ন করলে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল। এবার রাহুল উত্তর দিল যে পলাশির যুদ্ধ 1857 সালে হয়েছে। তো এবার তুমি সঙ্গে সঙ্গে রাহুলের ভুলটা ধরে নিলে, বললে যে বাবা রাহুল, 1857 সালে পলাশির যুদ্ধ হয়নি, 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। এই যে ক্লাসের মধ্যে একটা ক্লাস চলাকালীন তুমি রাহুলের ভুলটা শুধরে দিয়ে রাহুলকে যে সঠিক তথ্যটা দিলে, এটাকে বলা হয় অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এবার আমরা আসছি ইভ্যালুয়েশনে। দেখো ইভ্যালুয়েশন কি বলা হচ্ছে, যে এটি একদম শেষের প্রক্রিয়া বা প্রোডাক্ট ওরিয়েন্টেড, যার লক্ষ্য বছরের শেষে চূড়ান্ত ফলাফল বা জাজমেন্ট। এবার বছরের শেষে ফাইনাল পরীক্ষা হচ্ছে, এটা ফাইনালের পরীক্ষার প্রশ্নপত্র। তো এখানে প্রশ্ন আসে পলাশির যুদ্ধ কবে হয়েছে, ঠিক আছে। এবার দেখা গেল রাহুল আবার ওই ভুল করে 1857 লিখে দিয়েছে। তো দেখো এবার কিন্তু তুমি রাহুলকে আর ভুল শুধরে দিবে না, কারণ এটা ফাইনাল পরীক্ষা, তুমি সরাসরি এটা কেটে দিবে, মানে এই প্রশ্নে রাহুল আর কোনো নাম্বার পেলো না। এই যে ফাইনাল জাজমেন্ট করাটা, এটাকেই বলা হয় ইভ্যালুয়েশন। আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। দেখো আরও বুঝতে পারবে। দেখো সময়কাল, দেখো ক্লাস চলাকালীন বা পড়ানোর মাঝে এটা চলে, বা এটা একটা অনগোয়িং প্রসেস। আর এটা নির্দিষ্ট কোর্স শেষে বা বছরের শেষে এন্ড অফ দ্য প্রসেস যেটা হয়, মানে বছরের শেষে যে ফাইনাল এক্সামটা হয়, তখন যেটা মানে ওই ফাইনাল এক্সামে যেটা জাজমেন্ট করা হয় সেটাকে ইভ্যালুয়েশন বলে, ঠিক আছে। এবার আমরা প্রকৃতি বা নেচার নিয়ে আলোচনা করব। মনে রাখবে অ্যাসেসমেন্ট হচ্ছে একটি ডায়াগনস্টিক টেস্ট বা রোগ নির্ণয়ের মতো। ধরো আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি করে, আমাদেরকে চেক আপ করতে দেয়, আমাদের রোগ নির্ণয় করে, বিভিন্ন রকমের টেস্ট দেয়। তো সেই রকমই তুমি বাচ্চাদের ক্লাসরুমে মানে ক্লাস চলাকালীন ক্লাসরুমে বাচ্চাদের তুমি বিভিন্ন প্রশ্ন করে দেখছো যে বাচ্চার শিখনে কোনো ফাঁক আছে কিনা, বা কোনো প্রশ্ন বাচ্চা ভুলভাল মানে উত্তর বাচ্চার মনে আছে নাকি সঠিক উত্তর মনে আছে। এইগুলোর জন্য তুমি যে টেস্ট করো এটাকে অ্যাসেসমেন্ট বলে। আর ইভ্যালুয়েশন কি, ইভ্যালুয়েশন এটা একটা জাজমেন্ট বা বিচারকের মতো, মানে তুমি বাচ্চার মানে পুরোপুরি জাজমেন্ট করে যে ফাইনাল ডিসিশন যেটা নিচ্ছ, যে বছরের শেষে বাচ্চাটা পাস করবে নাকি ফেল করবে, নাকি পাস করলেও ফার্স্ট ডিভিশন পাবে নাকি সেকেন্ড ডিভিশন পাবে, বা এ গ্রেড পাবে বা A+ গ্রেড পাবে। তো এটাই হচ্ছে ইভ্যালুয়েশন। এবার যদি তোমরা অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন ভালো করে বুঝতে পারো, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাও বুঝতে পারছো কি না। কারণ দেখো বোঝাটাই খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিডিপি এমন একটা বিষয়, এটা মুখস্থ করে কেউ কোনোদিনও আয়ত্ত করতে পারেনি। যে যত ভালো বুঝতে পেরেছে সে তত ভালো স্কোর করেছে। আর আমি তোমাদেরকে এই কথা অন্তত বলতে পারি যে তোমরা যারা আমার সিডিপি ক্লাস দেখছো, আমার টপিকগুলো যদি তোমরা বুঝতে পারো, তো তোমরা কিন্তু সিডিপিতে 30-এ 30 পাবে, 28 না 29 না, সরাসরি 30-এ 30 পাবে। এটার গ্যারেন্টি কিন্তু আমি দিচ্ছি। তাই তোমাদেরকেও ফিডব্যাক দিতে হবে তোমরা এই দুটো জিনিস মানে অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েশন বুঝতে পেরেছো কি পারোনি। অ্যাসেসমেন্ট কী বা ইভ্যালুয়েশন কী, এটা যদি তোমরা বুঝতে পারো একটু ইয়েস লিখে SMS করো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা অ্যাসেসমেন্টের কিছু ভাগ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো এই জন্যই তোমরা মানে আমি তোমাদেরকে আগে অ্যাসেসমেন্টটা বুঝিয়ে দিলাম, কারণ অ্যাসেসমেন্টের ভাগগুলো একটু বুঝতে হবে। এবং যেহেতু এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, তো সাইকোলজিক্যাল ব্যাপার এমনই একটা ব্যাপার, মনে রাখবে সাইকোলজিতে বিভিন্ন শব্দ শুনে মনে হবে যে এই দুটো শব্দ একই, কিন্তু এদের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে। তো সেই পার্থক্যগুলোই আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তো দেখো অ্যাসেসমেন্টের প্রধানত দুটি ভাগ থাকে, যার মধ্যে প্রথমটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক অ্যাসেসমেন্ট। তো আমি তোমাদেরকে ইংরেজি নামটা মনে রাখতে বলেছিলাম, তোমরা ইংরেজি নামটাই মনে রাখবে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে সামমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, বা সামগ্রিক অ্যাসেসমেন্ট। তো দেখো প্রথমে দেখো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কি, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে রাখবে শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন, ঠিক আছে,
যেমন ধরো এই যে ক্লাস শুরু হচ্ছে, ধরো জানুয়ারিতে সেশন শুরু হচ্ছে এবং ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়। তো এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে কন্টিনিউ যে চলছে সেশনটা যে চলছে, এই সেশনে যে তুমি যে টেস্টগুলো নিচ্ছ বাচ্চাদেরকে, সেটাকেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে দুর্বলতা নির্ণয় করা এবং সাথে সাথে ফিডব্যাক দিয়ে সেটার উন্নত করা। পাস ফেল করা বা জাজমেন্ট করা কিন্তু এর উদ্দেশ্য না। যেমনটা একটু আগে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে রাহুল যে ছেলেটা, তাকে তুমি যে প্রশ্নটা করেছিলে যে পলাশির যুদ্ধ কবে হয়েছিল, তো সে সঠিক উত্তর না দিয়ে ভুল উত্তর দিয়েছিল যে 1857 সালে পলাশির যুদ্ধ হয়েছিল। তো তুমি সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করে দিলে এবং বললে যে দেখ বাবা, 1857 সালে কিন্তু পলাশির যুদ্ধ হয়নি, 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই যে তুমি বাচ্চাটার ভুল সংশোধন করে দিলে মানে সেশন চলাকালীন, তো এটাকেই বলা হয় ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে? তো দেখো এই যে ক্লাসে পড়ানোর মাঝে মাঝে কুইজ করা হয়, ঠিক আছে, মৌখিক টেস্ট নেওয়া হয় বা ক্লাস টেস্ট নেওয়া হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, বা ছোট ছোট যে সেমিস্টারগুলো নেওয়া হয় সেটাকেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলে। এবার আমরা সামমেটিভ অ্যাসেসমেন্ট বা সামগ্রিক অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করব। মনে রাখবে, একটি নির্দিষ্ট কোর্স বা টার্ম বা সেশন শেষে, ঠিক আছে, ধরো জানুয়ারিতে সেশন শুরু হচ্ছে এবং ডিসেম্বরে যে ফাইনাল এক্সামটা হচ্ছে, যে সারা বছরে বাচ্চাটা কী শিখলো যেটার উপরে জাজমেন্ট করা হবে, ঠিক আছে, তো সেটাকে সামমেটিভ অ্যাসেসমেন্ট বলে। শিক্ষার্থীকে গ্রেড, মার্কস, সার্টিফিকেট দেওয়ার জন্য এটা নেওয়া হয়, ঠিক আছে। এটাকে ইভ্যালুয়েশনের সমাতুল্য বলা হয়, কিন্তু এটা ইভ্যালুয়েশন না। কেন এটা ইভ্যালুয়েশন না, আমি ক্লাসের শেষে তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে। এটাকে কিন্তু ইভ্যালুয়েশনের সমতুল্য করা হয়, বাট এটা কিন্তু ইভ্যালুয়েশন না। কেন এটা ইভ্যালুয়েশন না, আমি একটু পরে যখন বোঝাবো তখন তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। দেখো, যেমন হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এইগুলো হচ্ছে সামমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। তো আশা করি তোমরা ফর্মেটিভ এবং সামমেটিভ অ্যাসেসমেন্ট বুঝতে পেরেছো। আমি আবারও বলে দিচ্ছি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন ভুল ধরা এবং সেটাকে সংশোধন করার জন্য যে ছোট ছোট টেস্টগুলো নেওয়া হয়। ধরো তুমি ক্লাসে একটা কবিতা পড়ালে, কবিতা পড়ানোর পর বাচ্চাদেরকে সেই কবিতার উপরে বিভিন্ন প্রশ্ন করছো, বাচ্চারা অনেকেই ঠিক বলছে, অনেকেই ভুল বলছে, তো যে ভুল বলছে তার ভুলটা তুমি তখনই শুধরে দিচ্ছ, ঠিক আছে। এই যে ক্লাস মানে কবিতাটা পড়ানোর পরে যে তুমি যে কবিতাটার উপরে যে মৌখিক পরীক্ষাটা নিচ্ছ, এটা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এবার কি সাবমেটিভ অ্যাসেসমেন্ট কি? সারা বছরে তুমি অনেকগুলো কবিতা, অনেকগুলো গল্প, অনেকগুলো নাটক পড়িয়েছো এবং সেটার উপরে তুমি যে ফাইনাল এক্সামটা নিচ্ছ, ধরো 100 নম্বরের একটা ফাইনাল পরীক্ষা তুমি বাংলার উপরে নিচ্ছ, তো সেটাই হচ্ছে সাবমেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আশা করি ফর্মেটিভ এবং সাবমেটিভ অ্যাসেসমেন্ট তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, এটা ছাড়াও কিন্তু আরও 3 রকমের অ্যাসেসমেন্ট হয়। যেমন ধরো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এটা কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো, বা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের আর একটা নাম হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এটা কিন্তু সাবমেটিভ অ্যাসেসমেন্টের মতো, বা সাবমেটিভ অ্যাসেসমেন্টের অপর নাম হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আর তৃতীয়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, ঠিক আছে। আমি তিনটাই বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, একটু আগে তোমাদেরকে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা পড়িয়েছিলাম সেটাই, হ্যাঁ। মানে ধরো হচ্ছে তুমি ওই যে ফিডব্যাক নেওয়ার জন্য, মানে ভুল ত্রুটি তুলে ধরার জন্য ক্লাসরুমে যে মৌখিক যে পরীক্ষাগুলো নিচ্ছ বা ধরছো, সেটাকেই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলে। দেখো, দুটোর নামেরও মিল আছে। এটা দেখো এটাও ফর দিয়ে শুরু, এটার মধ্যে ফর আছে, তো আশা করি এটা গুলাবে না। এবার দেখো, সাবমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিংটা কি? এটা হচ্ছে যে বছরের শেষে যে 100 নম্বরের, ধরো যে তুমি পেন পেপার টেস্ট নিচ্ছ এবং সেটার মধ্যে দিয়ে বাচ্চাটা 100তে কত পাবে সেটা তুমি দেখছো, তো এটাকে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলে, মানে রেজাল্ট দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এবার দেখো, এই দুটো আমি আগেই ফর্মেটিভ এবং সাবমেটিভের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছি, তাই এই দুটো অতটাও বোঝালাম না, দুটো একই জিনিস। মানে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের সমার্থক শব্দ হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আর সাবমেটিভ অ্যাসেসমেন্টের সমার্থক শব্দ হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবার মেন যেটা তোমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো দেখো, এতদিন তো ছেলেদের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এবার একটু মেয়েদের উদাহরণ দিয়ে বুঝাই, কারণ মেয়েরা না তো রাগ করছে আমার উপরে, ঠিক আছে। তো দেখো, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট বা পিয়ার অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্টটা কি, আমি একটু মেয়েদের উদাহরণ দিয়ে বুঝাই, কারণ মেয়েরা আমার উপরে কিন্তু রেগে যাচ্ছে। ধরো তুমি একজন মেয়ে, তোমার নাম কি নাম দেওয়া যায়, হ্যাঁ, তোমার নাম হচ্ছে দেবশ্রী, আমি একটা নাম দিলাম।
তুমি একটা মেয়ে, তোমার নাম দেবশ্রী। তো দুর্গা পূজার আগে তুমি রেডি হচ্ছ, বেশ মেকআপ করেছো, শাড়ি পরেছো, বেশ ভালো করে সেজেছো। এবার সেজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তুমি চেক করছো যে তোমার সাজায় কোথাও খামতি আছে কি না, বা কোথাও কি, বা তুমি নিজে কেমন সেজেছো, বা তুমি পারফেক্ট সেজেছো কি না। এই যে তুমি তোমার নিজের সাজগোজকে নিজে ভেরিফাই করছো বা নিজে পর্যবেক্ষণ করছো, এটাকেই অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বা সেলফ অ্যাসেসমেন্ট বলে। এবার দেখো, তোমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় সেলফ অ্যাসেসমেন্টের সাথে যুক্ত ছিলে। বিশেষ করে মনে করো ছোটোবেলায় তোমরা যখন অঙ্ক করতে, ধরো ক্লাস 7-8-এ তোমরা যখন নিজেরা যখন অঙ্ক করতে, তো দেখতে অঙ্ক বইয়ের শেষের পাতায় কিন্তু অ্যান্সার দেওয়া থাকতো। এই যে অঙ্ক করে তোমরা নিজেরা যখন অ্যান্সারটা মিলাতে, সেটাও কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, এক কথায় অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হলো নিজেই নিজের মূল্যায়ন করা, অথবা পিয়ার অ্যাসেসমেন্ট বা নিজের বন্ধু বান্ধবীদেরকে দিয়ে নিজেদের অ্যাসেসমেন্ট করা। দেখো, সেলফ অ্যাসেসমেন্ট তো তোমাদেরকে বুঝালাম, তুমি মেকআপ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কতটা পারফেক্ট হয়েছো সেটা দেখছো, এটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট। বা অঙ্ক করে অঙ্ক বইয়ের শেষের উত্তর মিলিয়ে তোমার উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে দেখছো, এটা যেমন সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো পিয়ার অ্যাসেসমেন্টটা কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি রাহুল, তোমার বন্ধু সুজয়, আর এস। তো ধরো তোমাদের ক্লাসরুমের ক্লাস টিচার তোমাদেরকে রচনা লিখতে দিয়েছে, রচনাটা হচ্ছে খেলাধুলার প্রয়োজনীয়তা। তো তুমিও রচনা লিখেছো, তোমার বন্ধুও রচনা লিখেছে। এবার টিচার কি বলছেন যে তোমার রচনা তোমার বন্ধুকে দেখাতে এবং বন্ধু রচনা তোমাকে চেক করতে। তো এই যে একে অপরকে জাস্টিফাই করছো বা একে অপরেরটা দেখছো, তো এটাকে বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো আশা করি এই তিনটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, প্রথমটা কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন মানে কন্টিনিউ চলাকালীন হয়। মানে বলেই দিয়েছি ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো। ধরো ক্লাসে তুমি কোনো কবিতা শিখালে এবং কবিতা শেখানোর পরে কবিতার উপরে প্রশ্ন করছো এবং দেখছো কোনো বাচ্চা ভুল উত্তর দিচ্ছে, তার উত্তরটা তুমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিচ্ছ। তো এটা অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং হচ্ছে বছরের শেষে তুমি যে পরীক্ষাটা যেটা নিচ্ছ, পেন পেপার টেস্ট, ধরো 100 নম্বরের পরীক্ষা নিচ্ছ এবং সেখানে দেখা যাচ্ছে কোনো বাচ্চা 70 পাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। ঠিক আছে, আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং তো বলেই দিলাম। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট এবং পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, সেলফ মানে দুটো ভাগ আছে। সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজেই নিজেকে দেখা যে নিজে কতটা পারছো বা নিজেই নিজেকে মূল্যায়ন করা। আর পিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে নিজের বন্ধুদেরকে দিয়ে নিজেকে মূল্যায়ন করা। আশা করি এই তিনটা যদি তোমরা বুঝতে পারো তো একটু ইয়েস লিখো, কারণ এই তিনটা থেকে পরীক্ষাতে মানে সিটেট পেপার 1 এবং পেপার 2-এ বারবার প্রশ্ন এসেছে। তো আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। তো যদি বুঝতে পারো একটু ইয়েস লিখো। দেখো, তোমাদেরকে আমি কষ্ট করে বোঝাই, কারণ তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন ভালো স্কোর করতে পারো। দেখো, তোমরা সবাই বেকার, আমি রিকোয়েস্ট করি তোমরা সবাই যেন ভালো করে বোঝো এবং সবাই ভালো করে পরিশ্রম করে যেন তোমরা সবাই চাকরিটা পাও, তাই জন্যই এত কষ্ট করা। ঠিক আছে, তো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। হ্যাঁ, দেখো, ভিডিওটা লাইক করলে এবং কমেন্ট করে যদি তোমরা ফিডব্যাক দাও আমার ক্লাস কেমন লাগছে, তাহলে আমিও এনার্জি পাই তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ক্লাস রাখতে, সুন্দরভাবে তোমাদেরকে বোঝাতে, যাতে ভবিষ্যতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। এটা যত দৈনন্দিন জীবনের সাথে উদাহরণ দিয়ে বোঝানো যাবে তত তোমরা বেশি বুঝতে পারবে। তো সেই জন্য আমাকে কিন্তু একটা ক্লাসের পিছনে আমাকেও কিন্তু 2 দিন পরিশ্রম করতে হয়, এই পিপিটি ডিজাইন করা, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের গল্প বানানো। তো সেই জন্য কিন্তু আমাদেরকেও 2-3 দিন সময় লাগে এক একটা ক্লাসের পিছনে। তাই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটিকে লাইক করো, কেমন আমার ক্লাসটা লাগছে সেটাও ফিডব্যাক দাও। ফিডব্যাকটা আমাকেও একটু মোটিভেট করে এইরকম ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, তো এবার আমরা একটু অ্যাসেসমেন্ট ফর লার্নিং এর একটা বাস্তব উদাহরণ দিয়ে একটু পড়ে নেব, কারণ মনে রাখবে এইগুলো আমরা যত ডিপ পড়বো তত ভালো, তত কিছু শিখতে পারবো। কারণ সিডিপিকে কানেক্ট করেই কিন্তু বাকি যে পেডাগজি রয়েছে, যেমন বাংলা পেডাগজি, ইংলিশ পেডাগজি, তারপরে ইভিএস ম্যাথ পেডাগজি, বা আপারের ক্ষেত্রে যদি এসএসটি পেডাগজি বলি বা সায়েন্স ম্যাথ পেডাগজি বলি, দেখো সব কিন্তু এই সিডিপিকে কেন্দ্র করে। তাই আমরা একটু ডিটেলসে বা গভীরে এইগুলো পড়তে চাই বা এবং তোমাদেরকেও পড়াতে চাই। তো দেখো, অ্যাসেসমেন্ট ফর লার্নিংটাকে আমি তোমাদেরকে বলেইছিলাম যে এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো। কি বলছে দেখো, আমি তোমাদেরকে প্রথমে যে গল্পটা শুনিয়েছিলাম যে একজন রাঁধুনি রান্না করার সময় একটুখানি স্যুপ মুখে দিয়ে দেখেন যে নুন ঠিক আছে কি না। তো তখন তিনি আসলে এটাকে অ্যাসেসমেন্ট ফর লার্নিং করছেন। ঠিক আছে, যেমনটা ক্লাসে বাচ্চাদেরকে তুমি গল্প পড়াচ্ছ এবং গল্প থেকে কিছু কিছু প্রশ্ন ধরে দেখছো যে বাচ্চারা গল্পটা ঠিকঠাক শিখছে কি না। তো এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, কারণ নুন কম থাকলে তিনি সাথে সাথে নুন দিয়ে
সুপটা ঠিক করে নিতে পারবেন, অর্থাৎ ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, মনে রাখবে অ্যাসেসমেন্ট ফরের ক্ষেত্রে কিন্তু ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ আছে। তুমি ধরো বাচ্চাটিকে যে গল্পটি পড়ালে এবং গল্পটি পড়ানোর পরে তো বাচ্চাটিকে যে প্রশ্ন করছো সেই প্রশ্নের সময় বাচ্চাটার যদি কিছু ভুল বলে, তো সেই ভুলটা তুমি তখনই তাকে শুধরে দিতে পারবে। তো এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, এবার আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং সম্পর্কে একটু বাস্তব উদাহরণ দিয়ে জেনে নেব। তো দেখো, স্যুপ রান্না শেষ হওয়ার পর সেটি যখন ডাইনিং টেবিলে অতিথির সামনে দেওয়া হলো এবং অতিথি খেয়ে স্যুপটা ভালো হয়নি বা দারুণ হয়েছে, যে ফাইনাল ফিডব্যাকটা দিল, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। এবার দেখো, রান্না শেষ, এখন কিন্তু আর নুন বা মশলা দিয়ে তা ঠিক করার কোনো সুযোগ নেই, এটি কিন্তু চূড়ান্ত বিচার বা সাবমেটিভ অ্যাসেসমেন্ট। তো দেখো, ক্লাসরুমের ক্ষেত্রে তুমি তো তখন গল্পটা বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়েছো, এবং এবার দেখো বছরের শেষে যে ফাইনাল পরীক্ষাটা হয়েছে, এবং এবার এখানে প্রশ্নে বাচ্চাটা যে উত্তর দিয়েছে সেই উত্তরটা ঠিক হোক বা ভুল হোক, এটাই কিন্তু তোমাকে জাস্টিফাই করতে হবে বা বিচার করতে হবে। তুমি কিন্তু এখন আর বাচ্চাটার ভুল শুধরে দিতে পারবে না, মানে সাবমেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আর কোনো ভুল শুধরে দেওয়ার সুযোগ থাকে না, ফাইনাল অ্যান্সার কিন্তু তখনই পাওয়া যায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। আশা করি এইটুকুটা তোমরা বুঝতে পেরেছো, অনেকবারই বুঝিয়ে দিয়েছি, আশা করি আর সমস্যা হবে না। এবার মূল যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা সিসিই। প্রত্যেকটা সাবজেক্টে এই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ থেকে প্রশ্ন আসে। তো দেখো, 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট বা আরটি অ্যাক্ট এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় কিন্তু সিসিইকে বাধ্যতামূলক করা হয়। সিসিই তোমাদেরকে আমি কি সেটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিসিইর প্রথম শব্দ হচ্ছে কন্টিনিউয়াস, মানে নিরবিচ্ছিন্ন, মানে কোনো বাধা দেওয়া যাবে না। শিক্ষার্থীকে শুধু বছরের শেষে একবার পরীক্ষা না নিয়ে সারা বছর ধরে নিয়মিত মূল্যায়ন নিতে হবে, মানে ফর্মেটিভ প্লাস সাবমেটিভ অ্যাসেসমেন্ট করতে হবে। একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমরা যখন ছোট ছিলে, বিশেষ করে যাদের বয়স ধরো এখন 30+ বা 35+, তোমরা যখন পরীক্ষা দিতে, তো দেখবে বছরে 2টা করে মাত্র পরীক্ষা হতো, একটাকে বলা হতো হাফ ইয়ারলি, একটাকে বলা হতো অ্যানুয়ারলি। ঠিক আছে, কিন্তু দেখবে বর্তমানে কিন্তু সারা বছর ধরে পরীক্ষা হয়, যেমন সেমিস্টার 1 বা ইউনিট টেস্ট 1, ইউনিট টেস্ট 2। ঠিক আছে, এরকম বিভিন্ন পরীক্ষা হয়। তো এটাকেই বলা হয় কি, এটাকেই বলা হয় কন্টিনিউয়াস, মানে কন্টিনিউ পরীক্ষা নিতে হবে। একদম বছরের শেষে একটা পরীক্ষা নেব বা 6 মাস পরে একটা পরীক্ষা নেব, এরকম নয়। সারা বছর ধরে পারলে প্রত্যেক দিন ক্লাসরুমেও ওরা মানে মৌখিক মাধ্যম ধরেও কিন্তু বাচ্চাদের কিন্তু মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কন্টিনিউয়াস, মানে কন্টিনিউ। দেখো, এর ফলে সুবিধাটা কি, তুমি ধরো একটা করে কবিতা বোঝাচ্ছ আর একটা করে টেস্ট নিচ্ছ, এর ফলে কি বাচ্চাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তো সেই ভুল ভ্রান্তিটা বাচ্চারা তখনই শুধরে নিতে পারছে। ঠিক আছে, এবার কম্প্রিহেন্সিভ মানে কি, দেখো, শুধুমাত্র বইয়ের পড়াশোনা নয়, তার সার্বিক বিকাশ বা হলিস্টিক ডেভেলপমেন্ট বা সব দিকের মূল্যায়ন করা। ঠিক আছে, এটা কি আমি তোমাদেরকে বোঝাবো, কারণ কম্প্রিহেন্সিভের দুটো পার্ট আছে, একটা হচ্ছে কলাস্টিক আর একটা হচ্ছে কলাস্টিক। এরপরেই আমি এটাকে বুঝিয়ে দেবো। তো দেখো, তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো দেখছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু প্রফেশনাল নোটস বানিয়েছি, একদম এক্সপার্টদের দিয়ে নোটস তৈরি করা হয়েছে। আপার প্রাইমারি সিটেটও রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো যেহেতু এটা আপার প্রাইমারির বিজ্ঞাপন, তাই আপার প্রাইমারিরই কথা বলছি। আমাদের কিন্তু আপার প্রাইমারি সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, যেটা আর্টসদের জন্য, সায়েন্স ম্যাথ, এটা কিন্তু সায়েন্সদের জন্য আমরা নোটস রেডি করেছি, মানে পুরো সিলেবাসের প্রত্যেকটা সাবজেক্টের নোটস কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা সিটেট পেপার 2-এরও রেখেছি, কারণ যেহেতু আমাদের রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসেছে, এবং নতুন সরকার কিন্তু এনসিইআরটি এবং সিটেট প্যাটার্ন ফলো করে তোমাদের টেট পরীক্ষা নেবে, তাই সিটেটেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমরা বাংলা ভাষাতে রেখেছি। তো দেখো, আমাদের এই নোটসের আসল মূল্য হচ্ছে 599 টাকা, তবে আমরা এখন অফারে এটা দিচ্ছি। অফারে তোমরা 299 টাকাতে এই নোটসটা পেয়ে যাবে। অফার যে কোনো দিন যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই আমি বলবো যারা যারা নোটসটা সংগ্রহ করনি তারা ইমিডিয়েটলি নোটস সংগ্রহ করে নাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8653569706। আবারও বলে দিচ্ছি, 8653569706। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমাদের টিম মেম্বাররা আছে, তারা তোমাদেরকে ডেমো এবং ডিটেলস পাঠিয়ে দেবে। আর আমরা তো ইংলিশ পেডাগজির একটা নোটস তোমাদেরকে ফ্রিতেও দিচ্ছি, তাই সবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অন্তত ফ্রি ম্যাটেরিয়ালসটা সবাই নিও, আর পেড ম্যাটেরিয়ালসের ডেমো দেখার পরে ভালো লাগলে পেড ম্যাটেরিয়ালসটাও নিয়ে নিও। ওকে।
সবাই কিন্তু যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আর যারা প্রাইমারি নেবে তারা প্রাইমারি লিখবে, যারা আপার প্রাইমারি লিখবে তারা যারা আপার প্রাইমারি নেবে তারা আপার প্রাইমারি লিখবে, যারা সিটেট নেবে তারা সিটেট লিখবে। তবে সিটেট হয়তো 7 দিন সময় লাগবে, আশা করি হয়ে যাবে 7 দিনের মধ্যে। তো তারা সিটেট লিখবে। তো সবাই নিজের পছন্দ মতো নিয়ে নাও, কম্বো অফারও আছে, কম্বো নিলে হয়তো কিছু ডিসকাউন্টও হয়ে যাবে। তো তাড়াতাড়ি যোগাযোগ করে নিও, আগে ডেমো দেখো তারপরেই সংগ্রহ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 8653569706, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। ওকে, তো চলো এবার আমরা মূল বিষয়ে প্রবেশ করি। তো দেখো, কম্প্রিহেন্সিভের দুটো দিক আছে, একটা হচ্ছে কোলাস্টিক অ্যান্ড আর একটা হচ্ছে কোলাস্টিক। কোলাস্টিকটা কি? কোলাস্টিক হচ্ছে যেটা বইয়ে যেটা পড়ানো হয়, ঠিক আছে, যেমন ইতিহাস, ভূগোল, হ্যাঁ, অঙ্ক, গণিত, যা যা আছে, মানে বইয়ের যে কটা সাবজেক্ট আছে সেটাকে বলা হয় স্কলাস্টিক। আর কোলাস্টিকটা কি? কোলাস্টিক হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী। সহপাঠক্রমিক কার্যাবলী কি? দেখো, পড়াশোনার বাইরেও কিছু দিক থাকে, যেমন খেলাধুলো, নাচ গান, হাতের কাজ, আচার আচরণ, ঠিক আছে, এইগুলো হচ্ছে কোলাস্টিক। তো আরটিই অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট কি বলছে? শুধুমাত্র বই, মানে শুধুমাত্র পেন পেপার টেস্ট নিলেই হবে না, মানে সাবজেক্টে যে পরীক্ষাগুলো হয়, ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গণিত, সায়েন্স, এই পরীক্ষাগুলো নিলেও হবে না। এর পাশাপাশি কিন্তু সেই ছেলেটা সহপাঠক্রমিক কার্যাবলীতে কতটা এগিয়ে আছে, বা সে কতটা ভালো খেলতে পারে, কতটা ভালো গান করতে পারে, কতটা ভালো নাচ করতে পারে, তার হাতের কাজ কতটা ভালো, ঠিক আছে, আচার আচরণ, ঠিক আছে, এইগুলোর উপরেও কিন্তু তাকে জাস্টিফাই করতে হবে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিই, তোমরা হয়তো এরকম দেখবে যে ধরো অনেক ছেলে থাকে বা মেয়ে থাকে, ঠিক আছে, ক্লাসে ফার্স্ট বয়, তার ধরো 96% নম্বর পাই ক্লাসে, কিন্তু প্রবলেমটা কি? বেঞ্চে এক কোনায় সে বসে থাকে, কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে খেলে না। তো দেখো, এইগুলো করা যাবে না। শুধুমাত্র পড়াশোনায় ভালো হলে হবে না, তার পাশাপাশি খেলাধুলো, হ্যাঁ, সামাজিকীকরণ, নাচ গান, এইগুলোতেও যেন সে ভালো পারদর্শী হতে পারে, সেই বিষয়ে নজর রাখতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, মানে সারা বছর ধরে মানে মূল্যায়ন করতে হবে বা অ্যাসেসমেন্ট করতে হবে, শুধুমাত্র কি পড়াশোনার বিষয় না, তার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীর উপরেও মূল্যায়ন করতে হবে। তো এটাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এতদিন ধরে কিন্তু তোমরা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন কি জানতে না, বা ভাবতে যে এটা হচ্ছে কোনো কঠিন বিষয়। তো দেখো, আমার ক্লাসটা দেখে কিন্তু তোমাদের কিন্তু মনে হলো এটা কতটা কঠিন নাকি কতটা সহজ, ঠিক আছে। তো যাই হোক, আমি জাস্ট আবারও 2 লাইনের মধ্যে বলে দিচ্ছি। দেখো, সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা আসলে কি? আসলে হচ্ছে সারা বছর ধরে নিয়মিত টেস্ট নিতে হবে, ঠিক আছে, যাতে শিক্ষার্থীদের ভুল ত্রুটিগুলো ধরা যায়। সারা বছর ধরে এটা চলতে হবে। আর দেখো, শুধুমাত্র পেন পেপার টেস্ট না, তার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা, হ্যাঁ, নাচ গান, আবৃত্তি, এইগুলোর উপরেও কিন্তু মূল্যায়ন করতে হবে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা টুলস অফ অ্যাসেসমেন্ট বা মূল্যায়নের হাতিয়ার নিয়ে আলোচনা করব। ফার্স্টেই রয়েছে পোর্টফোলিও। মনে রাখবে, পোর্টফোলিও মানে হচ্ছে ফাইল, ঠিক আছে। পুলিশরা যেমন ফাইল তৈরি করে কোনো ক্রিমিনালের, তো এটা পোর্টফোলিও হচ্ছে ফাইল। তোমাদেরকে শিক্ষার্থীদের ফাইল তৈরি করতে হবে। কি ফাইল তৈরি করতে হবে? দেখো, শিক্ষার্থীরা সারা বছর ধরে সমস্ত ভালো কাজ, ড্রয়িং, প্রজেক্ট বা ওয়ার্কশপের একটি সুসংগঠিত কালেকশন বা একটা ফাইল তৈরি করতে হবে। এটি শিশুর ক্রমবিকাশ বুঝতে সাহায্য করবে। ফর এক্সাম্পল, এই ছেলেটার নাম হচ্ছে কি? সমীর। হ্যাঁ, সমীর হচ্ছে ধরো এখন জানুয়ারিতে ধরো সমীর ক্লাস 7-এ উঠেছে, ডিসেম্বরে সে পরীক্ষা দিয়ে তারপরে সে 8-এ উঠবে। এই যে সারা বছর ধরে ধরো জানুয়ারিতে সে একটা ছবি এঁকেছে, মার্চে একটা ছবি এঁকেছে, এপ্রিলে একটা ছবি এঁকেছে, জুলাই একটা ছবি এঁকেছে, নভেম্বরে একটা ছবি এঁকেছে। তো প্রত্যেকটা ছবি তোমাকে একটা ফাইলে রাখতে হবে এবং দেখতে হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ছবিটা কতটা উন্নত, বা ফেব্রুয়ারি থেকে আগস্টের ছবিটা কতটা উন্নত। এইভাবে তার উন্নয়নের ধারাকে একটা ফাইলে তৈরি করে রাখতে হবে, বা একটা মানে ধরো একটা চার্টের মাধ্যমে তৈরি করে রাখতে হবে। তো এটাকেই পোর্টফোলিও বলে, ঠিক আছে। এবার রয়েছে কি? অ্যানেকডোটাল রেকর্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানেকডোটাল রেকর্ডস হচ্ছে শিশুর দৈনন্দিন জীবনের কোনো বিশেষ ঘটনা বা আচরণের লিখিত সংক্ষিপ্ত বিবরণ। কেমন? ধরো এই ছেলেটার নাম হচ্ছে সঞ্জু, ঠিক আছে। সঞ্জু পড়াশোনায় খুবই ভালো, কিন্তু তুমি দেখলে যে সঞ্জু একদিন তার টিফিনটা নিজে না খেয়ে একটা গরিব বাচ্চাকে দিয়ে দিল। এই যে সঞ্জু এই ভালো কাজটা করলে, এই ভালো কাজটা তুমি নোটস করে রেখে দিলে। আবার দেখা গেল একদিন সঞ্জু তার ক্লাসমেটকে ধরে মারছে, এই যে খারাপ কাজটা, এটাকেও তুমি নোটস করে রেখে দিলে। তো এইগুলোই হচ্ছে কি? অ্যানেকডোটাল রেকর্ডস, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবার আসছি আমরা রুব্রিক্স
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রুব্রিক্সটা কি দেখো, এখানে মূল্যায়নের জন্য শিক্ষকের তৈরি করা একটি নির্দিষ্ট নিয়ম বা মাপকাঠি, যেখানে লেখা থাকে কি কি বিষয়ের উপরে নম্বর দেওয়া হবে। ধরো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। তুমি ধরো ক্লাস টিচার, তুমি বাচ্চাদেরকে রচনা লিখতে দিলে, তো সব বাচ্চারা রচনা লিখলো, এবার রচনায় হচ্ছে 10 নম্বর আছে, ঠিক আছে। এবার 10 নম্বরের মধ্যে ধরো 2 নম্বর থাকবে হাতের লেখার উপরে, কার হাতের লেখা কেমন সেটার উপরে 2 নম্বর, ঠিক আছে। এবার ধরো বানান ভুল বা সঠিক বানান এটার উপরে থাকবে 3 নম্বর, আর ধরো মূল কনসেপ্টের উপরে থাকবে 5 নম্বর। ধরো কেউ বানান সব ঠিকঠাক লিখেছে, তাকে সে 3 পেলো বানানের জন্য, হাতের লেখা ভালো তো সে হাতের লেখার জন্য 2 পেলো, কিন্তু বিষয়বস্তু মোটামুটি লিখেছে তাই সেখানে 3 পেলো। তো 3 3 6 2 8, তো সে 10-এর মধ্যে 8 পেলো। মানে এইভাবে মানে মূল্যায়নকে 3-4টা ভাগে ভাগ করে নিয়ে তারপর তুমি মানে সেটাকে মূল্যায়ন করো, এটাকে রুব্রিক্স বলা হচ্ছে, ঠিক আছে। আশা করি এই 3টা তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ অবধি যেগুলো বুঝালাম সেইগুলো যদি তোমরা বুঝতে পারো তো একটু কমেন্টে ইয়েস লিখে দাও, কারণ দেখো সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। কী কী বুঝালাম তোমাদেরকে আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবে। দেখো ফার্স্টে আমরা অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন কী সেটা তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যদি অ্যাসেসমেন্ট এবং ইভ্যালুয়েশন বুঝতে পারো একটু ইয়েস লিখবে। তোমরা যদি ফর্মেটিভ এবং সামেটিভ অ্যাসেসমেন্ট বুঝতে পারো তাহলে তোমরা ইয়েস লিখবে। তোমরা যদি 3টা অ্যাসেসমেন্ট রয়েছে বা 3 টাইপ অফ অ্যাসেসমেন্ট রয়েছে, প্রথমটা হচ্ছে দেখো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মতো, অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা সামেটিভ অ্যাসেসমেন্টের মতো, আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং যেটা সেলফ অ্যাসেসমেন্ট এবং পিয়ার অ্যাসেসমেন্ট, ঠিক আছে। এইগুলো যদি বুঝতে পারো একটু ইয়েস লিখবে, কারণ দেখো এইগুলোর উপর থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। আর সব থেকে বেস্ট হচ্ছে এই সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এখান থেকে তোমরা যে কোনো সাবজেক্টে, শুধুমাত্র সিডিপি না, সোশ্যাল স্টাডিজ পেডাগজি বা সায়েন্স ম্যাথ পেডাগজি বা বাংলা ইংলিশ পেডাগজি থেকেও তোমরা এই সাবজেক্ট থেকে এই টপিক থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে। তো দেখো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন যদি তোমরা বুঝতে পারো একটু ইয়েস লিখো। আমি জাস্ট আবারও এটাকে রিপিট করছি। কেন রিপিট করছি তার কারণ আমি চাই যে এটা যেন তোমাদের মাথায় একদম গেঁথে যায়। হয়তো একটু দেরি হবে, একটু বোরিং লাগবে, তবু আমি বলবো যে তোমরা যেন ভালো করে শিখো, তোমরা যেন পরীক্ষায় যেন তোমরা প্রশ্ন ছেড়ে না আসো। দেখো আমরা অনেক সময় অনেক কাজে নষ্ট করি, তাই না? তাই এই সময়টা একটু পড়াশোনাতে লাগাও। হয়তো আমি চেষ্টা করি 40 মিনিটের মধ্যে ক্লাস রাখার, হয়তো একটু বেশি হতে পারে সময়, অ্যাডজাস্ট করে নিও, কিন্তু জিনিসগুলো শেখো। দেখো সিসিই এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। 3টা শব্দ রয়েছে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস মানে কি, যেটা মানে চলতে থাকবে, কন্টিনিউ যেটা চলে, ঠিক আছে। তুমি সারা বছর ধরে বাচ্চাদেরকে পড়াচ্ছ, প্রত্যেক দিন তুমি ক্লাসরুমে আসছো, একটা টপিক তুমি বোঝাচ্ছ, ধরো তুমি ম্যাপ পয়েন্টিং বোঝাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাসের বোর্ড, তুমি ভারতের ম্যাপ এঁকেছো, আমি একটু অ্যাডজাস্ট করে নিও, আমি বুঝতে পারছো স্টাইলাস দিয়ে তো ভারতের ম্যাপ সেভাবে আঁকা যায় না। ধরো তুমি ভারতের ম্যাপ এঁকেছো এবং বাচ্চাদেরকে বোঝাচ্ছ যে এখানে দিল্লি কোথায়, তো দেখো দিল্লির বদলে বাচ্চাটা এসে মধ্যপ্রদেশকে পয়েন্টিং করে দিচ্ছে, তো তুমি তখন বাচ্চাদেরকে সেই ভুলটা শুধরে দিয়ে বলছো যে এটা মধ্যপ্রদেশ, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, দিল্লি একটু উঁচুতে একটু উপরে হবে। তো এই যে ক্লাসরুমের মধ্যে তুমি বাচ্চাদের যে টেস্ট নিচ্ছ বা ভুলগুলো শুধরে দিচ্ছ, সেটা হচ্ছেই বলা হয় কন্টিনিউ বা কন্টিনিউয়াস। আর কম্প্রিহেন্সিভ মানে কি, শুধুমাত্র বই খাতার মধ্যেই সীমাবদ্ধ থাকা যাবে না, সহপাঠক্রমিক কার্যাবলীর দিকেও নজর রাখতে হবে। বাচ্চাটা কেমন খেলছে বা কেমন গান করছে বা কেমন নাচ করছে বা কেমন সমাজসেবামূলক কাজ করছে, সেইগুলোর উপরেও কিন্তু নজর রাখতে হবে। তো এটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ঠিক আছে। আশা করি যদি তোমরা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বুঝতে পারো তাহলে একবার ইয়েস লিখে দিও। এবার আমরা লাস্ট টপিক আলোচনা করব, তারপরে আমরা এমসিকিউ এ প্রবেশ করব। লাস্ট টপিকটা তোমরা একটু বোঝার চেষ্টা করবে, একটা তুলনামূলক আমরা আলোচনা করব। সাবমেটিভ অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং ইভ্যালুয়েশন। দেখো সাবমেটিভ অ্যাসেসমেন্টও বছরের শেষে যে অ্যাসেসমেন্ট হয় সেটাকে বলা হয়, অ্যাসেসমেন্ট অফ লার্নিংও ওই বছরের শেষের যে অ্যাসেসমেন্ট সেটাকে বলা হয়, এবং ইভ্যালুয়েশনও ওই বছরের শেষের এক্সামকে বলা হয়। তো দেখো এই 3টা শব্দই শুনে কিন্তু একই রকম লাগছে বা সমার্থক শব্দ মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু চাইল্ড সাইকোলজির ভাষায় এই 3টা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, ঠিক আছে। কেমন পার্থক্য রয়েছে দেখো, অ্যাসেসমেন্ট অফ লার্নিং এবং সাবমেটিভ অ্যাসেসমেন্ট এই দুটো কিন্তু একই, ঠিক আছে, কিন্তু ইভ্যালুয়েশন আলাদা। কেন আলাদা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। বছরের শেষে পরীক্ষা নিয়ে ডেটা বা নম্বর সংগ্রহ করা, যেমন ধরো 100-র মধ্যে 80 পেলো, হ্যাঁ, এই পরিমাপ বা মেজারমেন্টের সাথে যুক্ত সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সাবমেটিভ অ্যাসেসমেন্ট। ধরো কোনো বাচ্চা পরীক্ষা দিল বছরের শেষে, ধরো ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা দিল এবং দেখা যাচ্ছে বাচ্চাটা 100-র মধ্যে 80 পেয়েছে। এই যে 100-র মধ্যে 80 যে নাম্বারটা পেয়েছে, এই নাম্বারটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সাবমেটিভ অ্যাসেসমেন্ট। এবার একটা জিনিস লক্ষ্য করো,
ইভ্যালুয়েশনটা কি দেখো, এই সংগৃহীত নম্বরের উপর ভিত্তি করে একটা চূড়ান্ত বিচার বা একটা ভ্যালু বা একটা জাজমেন্ট করা। ঠিক আছে, ধরো 80 নম্বর যে বাচ্চাটা পেয়েছে সেই বাচ্চাটা কেমন ছাত্র, খুব ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র, এই যে আমরা দিই না যে ফার্স্ট ডিভিশন পেয়েছে নাকি সেকেন্ড ডিভিশন পেয়েছে নাকি থার্ড ডিভিশন পেয়েছে, বা এ গ্রেড পেয়েছে নাকি ডাবল এ পেয়েছে নাকি এ প্লাস পেয়েছে, এই যে গ্রেডটা দিই বা এই যে জাস্টিফাই করি বা জাজমেন্ট করি, তো এটাই হচ্ছে ইভ্যালুয়েশন। মনে রাখবে স্কোর বের করাটাকে বলা হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সাবমেটিভ অ্যাসেসমেন্ট, আর ফাইনাল জাজমেন্ট করা বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াকে বলা হয় ইভ্যালুয়েশন। ঠিক আছে, এবার মনে রাখার একটা সমীকরণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইভ্যালুয়েশন হলো সাবমেটিভ অ্যাসিস্ট্যান্ট এবং ভ্যালু জাজমেন্ট। ঠিক আছে, এই দুটোকে মিলিয়ে ইভ্যালুয়েশন হয়। তো আশা করি এটাই ছিল এই ক্লাস। এই ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো তাহলে এমসিকিউগুলো তোমরা পারবে। তো চলো প্রথম এমসিকিউ শুরু করছি। কি বলা হচ্ছে দেখো, একজন রাঁধুনি রান্না করার সময় খাবার চেখে দেখেন বা টেস্ট করেন যে তার ফুডটা কেমন। তো শিক্ষাক্ষেত্রে এটা কিসের সাথে তুলনীয়? দেখো তোমরা সবাই এটার অ্যান্সার করতে পারবে। মানে দেখো রান্না করছে এবং মানে রান্না চলছে, কন্টিনিউ চলছে, তো এবং সেই মাঝখানে খাবারটা চেখে দেখছে যে খাবারটা মানে নুন ঠিক আছে কিনা, ঝাল ঠিক আছে কিনা, তো সেটা কিসের সাথে তুলনা করা হচ্ছে? তো দেখো অপশান এ অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অপশান বি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অপশান সি অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, অপশান ডি অ্যাসেসমেন্ট অ্যান্ড লার্নিং। দেখি কে কে এটার উত্তর দিতে পারে। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো সঠিক উত্তর হবে অপশান বি অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কেন? এটা একটা কন্টিনিউ প্রসেস। ঠিক আছে, ফর মানে মানে জন্য, আর অফ মানে আমি বলেছিলাম অফ মানে শেষ। ঠিক আছে, একদম ফাইনাল যেটা সেটা হচ্ছে অফ। তো এটার উত্তর হবে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, দেখবে এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, দেখো দুটোতেই ফর আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এবার এটাই আর কি। দ্বিতীয় প্রশ্নে আসছি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো, এই যে কেন আমি তোমাদেরকে ইংরেজিটা পড়তে বলেছিলাম, এখানে দেখো কি বলেছে, দেখো মূল্যায়নের ব্যাকেটে দেখো অ্যাসেসমেন্ট দিয়ে দিয়েছে। তো দেখো অ্যাসেসমেন্টের প্রতিশব্দ বা বাংলা শব্দ কিন্তু মূল্যায়নে হয়, তো সেই জন্য তোমরা ইংরেজি শব্দটা মনে রাখবে। কি বলা হচ্ছে দেখো, অ্যাসেসমেন্টের প্রাথমিক উদ্দেশ্য কি হওয়া উচিত? অপশন এ শিক্ষার্থীদের মার্কস অনুযায়ী র্যাঙ্ক প্রদান করা, অপশন বি শিক্ষার্থীদের পাস ফেল নির্ণয় করা, অপশন সি শিক্ষার্থীদের শিখনের ফাঁক বা লার্নিং গ্যাপ এবং ভ্রান্তগুলো বুঝতে পারা ও তা দূর করা, অপশন ডি দুর্বল ছাত্রদের আলাদা করে দেওয়া। সঠিক উত্তর কি তোমরা সবাই পারবে যদি এতক্ষণ ধরে আমার বকবকগুলো শুনে থাকো বা আমার বকবকানি যাই বলো, যদি শুনে থাকো সঠিক অ্যান্সার তোমরা সবাই এটা দিতে পারবে, এটার গ্যারেন্টি আমি দিচ্ছি। এটা দেখো সিটেট রিপিটেড প্রশ্ন, কিন্তু সিটেট পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল, হয় পেপার 1 পেপার 2 কোনো না কোনোবার এই প্রশ্নটা এসছে। তো এবার সবাই এটার উত্তর দেওয়ার চেষ্টা করো, অ্যাসেসমেন্টের প্রাথমিক উদ্দেশ্য কী। সবাই উত্তর দাও যারা যারা লাইভ দেখছো। তো দেখো সঠিক উত্তর হবে অপশান সি, শিক্ষার্থীদের শিখনের ফাঁক বা লার্নিং গ্যাপ বা ভ্রান্তিগুলো বুঝতে পারা ও তা দূর করা। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। আর বাকিগুলো দেখো শিক্ষার্থীদের র্যাঙ্ক প্রদান করা, এটা কিন্তু ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে। শিক্ষার্থীদের পাস ফেল নির্ধারণ করা, এটাও কিন্তু ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে। আর দেখো দুর্বল ছাত্রদের আলাদা করা, এটা তো একটা নেগেটিভ ওয়ার্ড, এটা বাদ। 3 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বা শিখন হিসেবে অ্যাসেসমেন্ট মূলত কোন বিষয়টিকে তুলে ধরে? দেখো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং আমি বলেছিলাম তোমাদেরকে, এটা ভালো করে বুঝিয়েছিলাম, মেয়েদের উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছিলাম। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এটা আসলে কি? তো দেখো সামেটিভ অ্যাসেসমেন্ট বা বছরের শেষের শিক্ষক দ্বারা মূল্যায়নকে বোঝায়, বা সেলফ অ্যাসেসমেন্ট এবং পিয়ার অ্যাসেসমেন্ট বা নিজেই নিজের এবং সহপাঠীদের দ্বারা মূল্যায়ন, এটাকে বোঝায় নাকি বোধ পরীক্ষককে বোঝায় বা বোধ পরীক্ষাকে বোঝায়? কী হবে উত্তর? তো দেখো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং মানে আমি তোমাদেরকে বলেছিলাম সেলফ অ্যাসেসমেন্ট, যেটা তোমরা ছোটোবেলায় অঙ্ক করার পরে অঙ্কের বইয়ের লাস্টে যে অ্যান্সার দেওয়া থাকতো সেটা মিলিয়ে চেক করতে তোমার অঙ্ক ঠিক না ভুল, হ্যাঁ, বা তোমার লেখা রচনা তোমার বন্ধুকে দিয়ে ভেরিফাই করা, বা তোমার বন্ধুর রচনা তুমি ভেরিফাই করা, যেটাকে পিয়ার অ্যাসেসমেন্ট বলে। তো সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। তো সঠিক উত্তর হবে অপশান সি। হ্যাঁ, সঠিক উত্তর হবে অপশান সি, সেলফ অ্যাসেসমেন্ট এবং পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, চলে আসছি 4 নম্বর প্রশ্নে। কি বলা হচ্ছে দেখো, সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনে কম্প্রিহেন্সিভ কথাটার অর্থ কী? দেখলে সিটেট রিপিটেড প্রশ্ন, লাইন তুলে এইগুলো থেকে প্রশ্ন আসে, সেই জন্যই এইগুলো আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি এবং বারবার রিপিট করেছি।
দেখো কন্টিনিউয়াস মানে তোমরা জানো যে সারা বছর ধরে পরীক্ষা নেওয়া, আর কম্প্রিহেন্সিভ মানেও তোমরা জানো যে শুধুমাত্র পেন পেপার টেস্ট না, তার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীকেও বোঝায়। ঠিক আছে, তো অপশন এ কী বলা হচ্ছে দেখো, সারা বছর ধরে শুধু পরীক্ষা নেওয়া। অপশন বি শুধুমাত্র কলাস্টিক বা বিষয়ভিত্তিক দিকের মূল্যায়ন। অপশন সি স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক বা পড়াশুনো এবং সহপাঠক্রমিক উভয় দিকের সার্বিক মূল্যায়ন। অপশন ডি শুধুমাত্র খেলাধুলোর মূল্যায়ন। তো দেখো এটার উত্তর তোমরা সবাই পারবে, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের উত্তর তোমরা সবাই পারবে। আর দেখো এই শব্দগুলো তোমাদের শুনে কতটা কঠিন মনে হতো, বাট আমার ক্লাসটা দেখার পরে কিন্তু তোমরা এগুলো জলের মতো বুঝতে পারছো। তো এটাই হচ্ছে চাইল্ড সাইকোলজির আসল শিক্ষা। সাইকোলজি এমন একটা বিষয়, শব্দ শুনে মনে হবে কঠিন, বাট যখন ডেলি লাইফের সাথে এক্সাম্পল দিয়ে আমরা পড়াবো তখন দেখবে তোমরা সবাই এগুলো ক্লিয়ার বুঝতে পারবে। তো দেখো সঠিক উত্তরটা হবে অপশান সি, স্কলাস্টিক এবং কো স্কলাস্টিক। স্কলাস্টিক মানে যে বিষয়গুলো পড়ানো হয়, ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, তো এইটা হচ্ছে সাবজেক্ট, এইগুলোকে বলা হয় স্কলাস্টিক। ঠিক আছে, আর কো স্কলাস্টিকটা কি, সিলেবাসের বাইরে বেরিয়ে সহপাঠক্রমিক যে কার্যাবলীগুলো রয়েছে, যেমন নাচ করা, গান করা, আবৃত্তি করা, ঠিক আছে, খেলাধুলো করা, তো এইগুলো, তো এই সবগুলোরই মূল্যায়ন করাকেই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বলা হয়, মানে কম্প্রিহেন্সিভ বলা হয়। ঠিক আছে, আর কন্টিনিউয়াস মানে কি, যে অপশন এতে যেটা আছে সারা বছর ধরে শুধু পরীক্ষা নেওয়া এবং ভুল ত্রুটি সংশোধন করা, এটাকে বলা হয় কন্টিনিউয়াস। তাহলে অপশন 4-এর সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, অপশন সরি, কোয়েশ্চেন নাম্বার 5 কী বলা হচ্ছে দেখো, শিক্ষার্থীদের সারা বছরের সমস্ত কাজ, ওয়ার্কশিট, ছবি ও ভালো কাজের একটি সুসংগঠিত সংগ্রাহককে কী বলা হয়, বা কালেকশন অফ স্টুডেন্টস ওয়ার্ক, এটাকে কী বলা হয়? অপশন এ অ্যানেকডোটাল রেকর্ডস, অপশন বি রুব্রিক্স, অপশন সি পোর্টফোলিও, অপশন ডি কিউমুলেটিভ রেকর্ড কার্ড। তো দেখো কী হতে পারে উত্তর, ভালো করে দেখো প্রশ্নে কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের সারা বছরের সমস্ত কাজ, ওয়ার্কশিট, ছবি, ভালো করে কাজের একটি সুসংগঠিত সংগ্রহ, মানে ফাইল তৈরি করা। সো ফাইল মানে কি, অপশন সি পোর্টফোলিও। তো পোর্টফোলিও হচ্ছে রাইট অ্যান্সার। আর অ্যানেকডোটাল রেকর্ডটা কি, ধরো কোনো ভালো কাজ বা কোনো খারাপ কাজ করেছে সেটাকে রেকর্ড করে রাখা। রুব্রিক্স মানে তো বলেই দিয়েছিলাম, ধরো একটা রচনা বা কিছু লিখেছে, তো সেটাতে কি, ধরো 10 নম্বর আছে, সে 10 নম্বরের মধ্যে ধরো 2 নম্বর হচ্ছে হাতের লেখার জন্য, 3 নম্বর বানানের জন্য, 5 নম্বর বিষয়বস্তুর জন্য, এইভাবে ভাগ করে নিয়ে, মানে দেখবে যারা নাচ বা গান করো, দেখবে গান করার পরে দেখবে 3জন জাজ বসে থাকে। আমি তো গানের সেরকম কিছু বুঝি না, তো তারা বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু নাম্বার দেয়, কেউ একটা বিষয় দেখে, কেউ আর একটা বিষয় দেখে, তো এইরকম আর কি, এটাকে রুব্রিক্স বলে। আর কিউমুলেটিভ রেকর্ড কার্ডটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো। তো আজকে 6 নম্বর প্রশ্নে যাব, তবে তার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের অ্যাপ ইনস্টল করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করে নিও। আমাদের অ্যাপ কিন্তু অলরেডি 6000 জন ডাউনলোড করে নিয়েছে, মানে ইনস্টল করে নিয়েছে। আমাদের অ্যাপের নাম হচ্ছে বসুন্ধরা জিএস সেন্টার, স্পেলিংটা হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, BASUNDHARA জিএস সেন্টার। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আমাদের অ্যাপ পেয়ে যাবে। আমাদের অ্যাপে কিন্তু ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, অলরেডি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ দেওয়া হয়েছে, বাকি আগস্ট পর্যন্ত কাজ চলছে, সবই দিয়ে দেবো, মানে টাইপিং চলছে, যেহেতু আমরা একটু প্রাইমারি, আপার প্রাইমারি ক্লাসে একটু বেশি ফোকাস করেছি, তাই ওগুলো একটু স্লো চলছে। তো যেহেতু সামনে কোনো এক্সাম নেই, তাই ওইগুলো আমরা অত তাড়াহুড়া করছি না, আস্তে আস্তেই দিচ্ছি। আরআরবি এনটিপিসিরও 300টা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হচ্ছে, দেওয়া হবে সেইগুলো। প্রাইমারি, আপার প্রাইমারি টেটেরও কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, WBCSেরও কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তার পাশাপাশি আমাদের পেড ম্যাটেরিয়ালসগুলো আছে, সেইগুলো তোমরা অ্যাপ থেকে নিয়ে নিতে পারবে। আমাদের যে নোটসগুলো আছে, যেমন পঞ্চায়েত বলো, পুলিশ বলো, ঠিক আছে, সব ওই অ্যাপ থেকে নিয়ে নিতে পারবে। আর আর অ্যাপ যদি তোমরা মানে যদি লিঙ্কের মাধ্যমে ইনস্টল করতে চাও, তো এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও, ডেসক্রিপশনে অ্যাপেরও লিঙ্ক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতেও সবাই জয়েন হবে, কারণ টেলিগ্রামে আমরা কিছু ফ্রি ম্যাটেরিয়ালস দেবো। ধরো এই আপার প্রাইমারির কিছু কিওয়ার্ডসের একটা নোটস আমরা ফ্রিতে দেবো। ভেবে নিও না ফ্রিতে দেবো বলে নোটসের কোয়ালিটি খারাপ হবে। মনে রাখবে, বসুন্ধরা যেই নোটসগুলো দেয়, সেটা নোটস হোক বা ক্লাস হোক, ফ্রিতে হোক বা পেইড হোক, প্রত্যেকটাই আমরা উপযুক্ত কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি। তো আজকের 6 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা গঠনমূলক মূল্যায়ন এর মূল বৈশিষ্ট্য কোনটি? অপশন এ, এটি একটি নির্দিষ্ট কোর্সের একদম শেষে নেওয়া হয়। অপশন বি, এটি শিক্ষার্থীদের গ্রেড বা সার্টিফিকেট দেওয়ার জন্য ব্যবহৃত হয়। অপশন সি, এটি শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন হয় এবং এর লক্ষ্য হলো ফিডব্যাক দিয়ে উন্নত করা। অপশন ডি,
এটি প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তো দেখো এখানে কিন্তু ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা সবাই এটার উত্তর দাও, কমেন্ট করে দাও। যারা রেকর্ডেড দেখছো তারাও কমেন্ট করে দেবে, ধরো 6-এর উত্তর কী হবে, ABCD নাকি যেটা হবে দেবে, এবং দেওয়ার পরে এক লাইন তোমরা একটু ব্যাখ্যা করে দিও যে কেন এই উত্তরটা হবে বা কেন এই অপশানটা হবে। ব্যাখ্যা করে দিলে আমি ভাববো তোমরা শিখতে পেরেছো, ঠিক আছে? আর হ্যাঁ, শুধুমাত্র ব্যাখ্যা করে আর ফিডব্যাক দিলেই হবে না, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে। দেখো আমি খুব কষ্ট করে তোমাদের জন্য ক্লাস রেডি করছি, তোমাদের ফিডব্যাক আমাদের জন্য একটু মানে গুরুত্বপূর্ণ, আমাদেরও মোটিভেট করে। তার পাশাপাশি যারা আমাদের নোটস সংগ্রহ করেনি তারা অবশ্যই আমাদের নোটস সংগ্রহ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 8653569706। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য।